কেয়ামত হলেও ছোট চাচা যেন এই বাড়ির সদর দরজা না পেরোয়। না বাইরে কেউ ছোট চাচার সাথে কথা বলতে পারবে, কোনোভাবেই না। পিতিলা সুন্দর করে জুঁয়ের মাথায় দুটো বেনি তুলে দিল। তার পায়ের ব্যথা আজ নেই বললেই চলে। ওষুধ খাচ্ছে কমারির কথা, তবে ফোলা আছে। সে চিরুনি রেখে জুইকে কোলে তুলে বসালো। মেয়েটা শান্ত, তবে ঘুম থেকে উঠে তাকে দেখে অবাক হয়েছে। অবাক হয়েই বলেছে, আমরা বেড়াইতে আইছি, হুম। মা আসে নাই। পিথিলা আস্তে করে দুপাশে মাথা নাড়িয়েছে। তার নাড়ানো দেখে মন খারাপ করে বলেছে, মা আসবো না। পিথিলা উত্তর দেয়নি। বসে থাকতে থাকতে শেষ রাতে চোখ লেগেছে। এরশাদ কখন বেরিয়ে গেছে জানেও না। দরজা বাইরে থেকে আটকানো। পাশের রুমে কোনো কিছুই নেই, তবে তার সাথে পেছনের দিকে লাগোয়া টিনের বাথরুমের মতো করেছে, যে বাইরে পা রাখার প্রয়োজন না পড়ে। তবে বাইরে এক দুজন লোক আছে, তারে নিয়ম করে খাবার দিয়ে যাচ্ছে। সকালের নাস্তাও দিয়ে গেছে। পিতিলা উত্তর না দিলেও সুন্দর করে খাইয়ে দিয়েছে, হাত মুখ পরিষ্কার করে দিয়েছে। অবশ্য এভাবে আটকে রাখার উদ্দেশ্য কি? জুইকে বা কেন এখানে এনে রেখেছে কিছুই বুঝতে পারছে না। অবশ্য সে জানে জিজ্ঞেস করলে সব সত্য সত্যিই বলবে। তবে পিথিলার ইচ্ছে করে না কি হবে জেনে। এই লোক সব সত্যি সত্যি বলবে ঠিক, তবে কারো কিছুতেই কিছু বদলাবে না। যেটা ঠিক করেছে সেটা করবেই। তখনই দরজা খোলার শব্দ হলো। পিথিলা ভেবেছে বাইরের লোকেদের কেউ কিছু হয়তো দিতে এসেছে, তবে তাকে ভুল প্রমাণ করে এসে দিল। হাতে কয়েকটা ব্যাগ। কিসের ব্যাগ পিথিলা ছট করেই বুঝলো। অবশ্য না বোঝার কিছু নেই। গত 2 দিন একই কাপড় গায়ে কাদা ময়লা শুকিয়ে চট হয়ে আছে। তার মধ্যে আঁচল ছেঁড়া, তাই কাপড় টাপড় ছাড়া আনবেই বা কি। পিথিলা জুই কে বুকে জড়িয়ে চুপচাপ বসে রইল। এসে ফিরে এই দৃশ্যটা দেখলো। এই মেয়েটা যেভাবেই থাকে সেভাবেই তার দেখতে ভালো লাগে। এই যে জুইকে বুকে জড়িয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে বসে আছে, এই দৃশ্যটুকুতেও সে মুগ্ধ হয়ে গেল। আর মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আর খেয়াল করলো মনের যত অস্থিরতা সব কেমন হাওয়ায় মিশে গেল। মিঠা পুকুরে সন্ধ্যার আগে আগে এক ঘটনা ঘটে গেল। মহাজন বাড়িতে পুলিশের পা পড়ল। আশপাশ তো ভালোই, এলাকার মানুষ হুমড়ি খেয়ে পড়ল। গ্রামগঞ্জে পুলিশ সহজ বিষয় না। একে তো নাম শুনলে সবে আতঙ্কে থাকে, তার মধ্যে মহাজন তাদের প্রিয় সম্মানের ব্যক্তি, যেমন তেমন তেমনি আবার প্রভাবশালী একজন। আর এই রকম মানুষের বাড়িতে পুলিশের আগমন আশ্চর্য ঘটনাই বটে। আজিজ পুলিশকে দেখে ভুরু কুঁচকে তাকালো। এসে চুপ বসবে না সে জানে, তবে সবসময় যা করে ভেবেছিল সেই রকমই করবে। ভেবেছিল অন্য সব মানুষের মতো রাতের আধারে তুলে নেওয়াই চেষ্টা করবে। তাই নিজের দিক থেকে সে ঠিক তৈরি হয়েই বসেছিল। তার লোক তো আর কম নেই। তাছাড়া সারেক বাড়ি একা, আর তার সাথে আছে চেয়ারম্যান। চাইলে ছট করে কিছু করতে পারবে না। এরশাদের যত ক্ষমতাই থাক, সে তো অন্য সবার মতো গ্রামের সাধারণ মানুষ না। মহাজন গ্রামের মহাজন সে। নিজের লোক তো যেমন তেমন, গ্রামের অধিকাংশ মানুষও তার সাথে, তাই কিছুটা নিশ্চিন্তেই ছিল। সেখানে পুলিশের কাহিনী কি? সে ভুরকুচকেই পুলিশদের বসার ঘরে বসালো। বসিয়ে চা নাস্তার কথা বলতেই অফিসার বলল, এসবের প্রয়োজন নেই মহাজন সাহেব। তাছাড়া আমাদের ফিরতে হবে। এখন আপনি গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান শুনতেই রেগে আছেন। তবে আমাদের কিছু করার নেই, জলজান্ত সাক্ষী হাতে। তাই চাইছি যা হওয়ার এখানে শেষ হোক, না হলে আমাদের আর উপায় থাকবে না। আজিজ আগামাথা কিছুই বুঝতে পারল না। সে আগের মতোই ভুরু কুচকে বলল, হয়েছেটা কি? আপনাদের গ্রামের ছেলে ইমরান, তার বউ আপনার নামে কেস ফাইল করেছে। তার বান্ধবী 2 দিন ধরে গায়েব। সারেং বাড়িতে বিয়ে ছিল, সেই সুযোগে আপনি নাকি তাকে সরিয়েছেন। আজিজের রাগে চোয়াল শক্ত হলো। শক্ত করেই বলল, কথা সত্য, তবে আমি সরাইনি, কিন্তু তাকে আটকে রাখা হয়েছিল। সারেংবাড়ির ছোট বউ আমার কাছে সাহায্য চেয়েছিল, আমি তাকে সাহায্য করেছি। কেস সারেংবাড়ির ছোট বউয়ের নামেও হয়েছে, তবে আপনি তাকে গুটির চাল হিসেবে চালিয়েছেন সেই হিসেবে। তাছাড়া আটকে রাখা হয়েছিল এমন কোনো প্রমাণও নেই। যেহেতু বান্ধবীর বাড়িতে এসেছে, বান্ধবীর বাড়িতে তো থাকবে। অসুস্থ ছিল, স্কুল থেকে ছুটির দরখাস্ত নিয়েছে, তাই বাড়ি থেকে আর বের হয়নি। সব সাজানো নাটক। হতে পারে, তবে আপনি মেয়েটাকে খুন করার জন্য আপনাদের এলাকার 3জন লোক ভাড়া করেছেন। প্রমাণ মেটাতে তাদের খুন করে সারেংবাড়ির ইটের ভাটার নদীর পাড়ে ফেলেছেন। তবে ভাগ্য আপনার খারাপ, 2জন মরলেও একজন বেঁচে আছে। অবশ্য বলতে গেলে অবস্থা খুবই খারাপ। সদর হাসপাতালে এই যাচ্ছে তো ওই যাচ্ছে, চোখ উপরে ফেলছেন, হাত পায়ের হাড্ডি তো ভালোই
আসল জায়গায় ছেঁচে ভর্তা। এতটা নির্দয় না হলেও পারতেন। মানে মারবেন মারেন, কি দরকার এত টর্চার করার? তবে যেমন করেছেন তেমন সুন্দর করে আপনার কাহিনী বলে দিয়েছে। আজিজ দাঁতে দাঁত চাপলো। এই সব কার কাজ সে ভালো করেই জানে, তাই দাঁতে দাঁত চেপে বলল, এমন পিশাচের মতো কাজ এই গ্রামে একজনই করে। আর কে? আপনি ভালো করেই সেটা জানেন। সেটা তো আপনারটাও জানতাম, তবে মানুষের কত রূপ যে থাকে। কি বলতে চান আপনি? আমি কিছুই বলতে চাই না, তবে প্রমাণ যেদিকে আমাদের দৌড়ও সেই দিকে। তাই মেয়েটা কোথায় বলে দিন, ঝামেলা শেষ হোক। কত টাকা এই বুলি বেরোচ্ছে? অফিসার হাসলো। আজিজ সেই হাসি দেখে বলল। তা ডাবল পাবেন। অফিসার উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এখন আর সম্ভব না মজন সাহ, লোক জানাজানি হয়ে গেছে। আমাদেরও গায়ের ড্রেস সাদা রাখতে হয়। তাই মেয়েটা কোথায় আছে বলুন। আর কেন দুনিয়া থেকে সরাতে চেয়েছিলেন সেটাও যদি একটু খুলাসা করেন, তবে আপনার হয়ে কিছু একটা করা যেতে পারত। তাছাড়া অচেনা একটা মেয়ে 2 দিন হলে গ্রামে এসেছে, তার সাথে আপনার শত্রুতা কিসের? আজিজ কিছুই বলল না, তবে ঠিক বুঝলো তাকে চারিদিক থেকে আটকে ফেলা হয়েছে। এমন নয় পিথিলা খুনের দায় স্বীকার করতে হবে, না হয় বলতে হবে কেন পিথিলাকে সরাতে চেয়েছিল। সেটা বলতে গেলেই সেই ডাকাতির প্রসঙ্গ আসবে, আর আসলেই এক খুনের জায়গায় লাগবে পুরো সারাংবাড়ির খুনের দায়। পুলিশ আফসোসের মতো মাথা নাড়িয়ে বলল, উপায় রাখলেন না। আসুন মজন সাহ, আমাদের যেতে হবে। এই কথা শুনেই মহাজনের লোক সব খেপে গেল। তাদের জীবন যাবে, তবে মহাজনকে নিতে দেবে না। আশেপাশের মানুষ তাদের লোক মিলে পুরো গন্ডগোল লেগে গেল। পুলিশ সেই ব্যবস্থা নিয়েই এসেছে। গ্রামের মানুষদের আবার কলিজা তাই বন্দুক তাক করে বলল, আমাদের কাছে আমাদের করতে দিন, তা না হলে ব্যবস্থা নিতে বাধ্য হব। গ্রামের মানুষ 16, তবে মহাজনের লোক 16 না। পুলিশ আজিজের দিকে তাকিয়ে বলল, এখন একদিকে ঝামেলা আছে, পুলিশের গায়ে হাত দিলে আরেক ঝামেলা হবে। এত দিক সামাল দিতে পারবেন? দেখে নেব আমি সবাইকে। তার জন্য আগে বাঁচতে হবে মজন সাহ। বিশ্বাস করেন, আপনার এই মহলের চেয়ে জেলে আপনি বেশি নিরাপদ। তাই দোয়া করেন এমন কিছু মিরাক্কেল হোক, পাশার চাল উল্টে যায়। তা না হলে আপনি বাঁচতে পারবেন না। আজিজ আর কথা বাড়ালো না, ইশারায় সব লোককে সরতে বলল। তারা সরতেই এক গ্রাম লোকের সামনে মহাজন পুলিশের জিপে উঠে বসলো। ফাতিমা মরা বাড়ির মতো চিৎকার শুরু করলো। গ্রামের মহিলারা তাকে গিয়ে ধরলেও সবার চোখে মুখে বিস্ময়। যার গায়ে আজ পর্যন্ত কোনো ফুলের দাগ পড়েনি, আজ সেই আসামি হয়ে থানায় যাচ্ছে। তারা বিস্ময় নিয়েই মুখে আঁচল চেপে বলতে লাগলো, পাপ লাগবো গো পাপ, ফেরেস্তার মতো মানুষ, এই পাপেই সব ধ্বংস হইব। তবে এত মানুষের ভিড়ে আরেকজনও শান্ত চোখে প্রিয় বাবাকে দেখল। সে মাত্রই বাড়ি ফিরেছে। এত লোকজন দেখে আর ভেতরে যায়নি, রাস্তার পাশেই চুপচাপ দাঁড়ালো। পুলিশের জিপ গাড়ি পাশ দিয়ে যেতেই আজিজ ছেলের দিকে তাকাতে দাঁতে দাঁত চেপে বলল, 2টা কুপুত্র জন্ম দিয়েছি আমি। ফরাদ হেসে ফেল। অবশ্য এই হাসি তার বিষণ্ণতাকে আড়াল করতে পারে না, বরং আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। সন্ধ্যার আজানটা পড়তেই পিথিলা হারিকেন জ্বালালো। আশেপাশে বাড়ি ঘর নেই। মসজিদও যে অনেকটা দূরে। আজানের ঘন আওয়াজ খেয়াল করলে সহজে অনুমান করা যায়। হারিকেনের আলোটা জ্বালিয়ে জুয়ের হাত ধরেই পিথিলা বারান্দায় এসে বসলো। দরজা এখন খোলা। ক্ষেতের মধ্যে মাটি উঁচু করে বাড়িটা করা, না নতুন না। উঠানে মাটি শক্ত, মসৃণ প্রলেপ। আশপাশ বড় বড় সারিবদ্ধ অসংখ্য গাছগাছালি। এসব গাছগাছালি অল্প কিছু দিনে হওয়ার কথা না, অনেকটা দিন লেগেছে। সেই গাছগাছালি ধরেই পুরো বাড়ি মোটা কাটা তারের বেড়ায় ঘিরে আছে। এক কোণেই আসা যাওয়ার ছোট্ট একটা ঢালু রাস্তা। সেখানে দুজন জলচৌকিতে বসে আরামসে সিগারেট খাচ্ছে। পিথিলাকে দেখি সাথে সাথে সিগারেট ফেলে দিল, অন্য পাশে মুখ করে বসলো। পিথিলার বুঝতে অসুবিধা হলো না বাড়িটা কিসের। গ্রামের মানুষ ধীরে ধীরে নিখোঁজ হয়েছে, তাদের ধরেই শেষ করা যায় না। সময়, সঠিক সুযোগ দরকার। সেই পর্যন্ত লুকিয়ে রাখার জায়গা দরকার। এই বাড়িটা সেই জায়গা। যদি ভুল না হয়, আশেপাশে জমি সব সারেক বাড়ির। চকের শেষ মাথার এক সাইড। এমন সাইডের কিছু জমি চাষাবাদ না করলে তাদের কিছু আসবে যাবে না। পিথিলা লোক দুটোর উপর থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো। আকাশটা মেঘলা মেঘলা হলেও থালার মতো একটা চাঁদ খিলখিল করে হাসছে। সেই হাসিটাকে মেঘ আড়াল করতে খুব কসরত করছে। এই ঢাকছে, এই আবার হেসে ঝিলিক দিয়ে উঠে
হেসে উঠছে। সে হেসে ওঠা চাঁদের দিকে পিথিলা তাকিয়ে রইল। জুই বাইরে এসে নিজের মতো নেমে গেছে। পিথিলার কারণে সে ভয় পাচ্ছে না। বাবা মায়ের জন্য মন খারাপ আছে, তবে চিন্তা নেই। ভেবেছে সময় মতো বাড়ি ফিরে যাবে। তাই নেমেই লতাপাতার পাতা এই গাছ ওই গাছ থেকে ঘুরে ঘুরে নিয়ে হাতে আপন মনে জমা করতে লাগছে। এসে গোসলে গিয়েছিল, মাথা মুছতে মুছতে দরজার সামনে এসে দাঁড়ালো। পিথিলা ব্যাগের কাপড় টাপড় ছিঁড়েও দেখেনি। এরশাদ নিজে থেকেই বলল। গোসল করে নিন, ভালো লাগবে। সে শান্তভাবেই বলেছে, আমাকে আমার মতো থাকতে দিন। ব্যাস। এরশাদ দ্বিতীয়বার আর কোনো শব্দ করেনি, তবে এবার এগিয়ে গেল। বারান্দাটা মাটির, তার মধ্যে মানুষের বসবাস নেই। পিঁপড়ে বিচ্ছু থাকা স্বাভাবিক ব্যাপার। পিথিলা সেই বারান্দার মাটির মধ্যে বসে আছে, তার মধ্যে পা খালি। সকালে বেরোনোর সময় তার জুতা রেখে গিয়েছিল, সে জুতাও ছুঁয়েও দেখেনি। পাটা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। তবু ভালো, নিজে থেকে দুপুরে ওষুধটা খেয়েছে। এখন পেকে না গেলেই হয়। সে বাড়ির ভেতরে গেল, মাদুর আর জুতা নিয়ে এলো। আর জুতা না, পিথিলার জুতা। তার জুতা না, পিথিলার জুতা। সে যে হসপিটালে প্রথম পিথিলার জন্য কিনল, সে তো ফিরে তাকিয়ে দেখেনি, তবে এরশাদ যত্ন করে তুলে রেখেছিল। পিথিলার নামের একটা সুতাও তার কাছে হীরের রত্নের মতো দামি। আজ আবার নিয়ে এসেছে, তাই এগিয়ে পায়ের কাছে রাখলো, বলল। উঠুন, এটা বিছিয়ে দিচ্ছি। পিথিলা জুতা জোড়া দেখলো, দেখে চিনতে অসুবিধা হলো না। এই জুতার দিকে দৃষ্টি রেখেই বলল। প্রয়োজন নেই। আছে, উঠুন। পিথিলা উঠল না, আগের মতোই বসে রইল। জুয়ের দিকে তাকিয়ে বলল। ওকে বাসায় দেবেন কখন? কাল। ওকে এনে পাপ করালেন সাবিহাকে দিয়ে। ছোট্ট একটা পাপ, এত আপনার বান্ধবী জাহান্নামে যাবে না। কেন করছেন এসব? শাস্তি কিসের? আমার বাবা মায়ের খুনির। আর আপনার দাদি? দাদি? খুন তো সেও করেছে, তার শাস্তির কি? সেটা আমার দেখার বিষয় না। সে আমার দাদি, আমাদের আগলে মানুষ করেছেন। সে তার জীবনে কি করেছেন সেটা তার ব্যাপার। পিথিলা হেসে ফেল। হেসে এরশাদের দিকে তাকালো, তাকিয়ে বলল। যে নিজের চোখ নিজে বেঁধে রাখে, কারোর সাধ্য নেই চোখ খোলার। আপনারও সেই অবস্থা। তা না হলে আপনি ঠিক দেখতেন। আপনার দাদি তার জীবনে এই অন্যায়টা করেছে বলেই আজিজও এই অন্যায় করেছে, আর করেছে বলেই আপনার বাবা মা নেই। সবই বুঝলাম, তো বলুন এই সব কিছুতে আমার বাবা মায়ের দোষ কি? এরশাদ মাদুরটা আর পাতল না। খারাপ ভালো যাই বলুক, পিথিলা যখন কথা বলে শুনতে ভালো লাগে। কি শান্ত কোমল সুরে বলে, এরশাদের ঘোরের মতো লাগে। তাই নিজেও বারান্দার মাটিতে বসলো, তবে কিছুটা দূরে বসে আকাশের দিকে তাকিয়ে বলল। আমার জায়গায় সেই দিন আপনি থাকলে কি করতেন? আপনি যা করেছেন তাই করতাম, তবে নিজের পরিবারকে বাঁচানোর জন্য তরোয়াল হাতে নিলে সেটা পাপ হয় না। সেদিন সেই যুবক এরশাদ যা করেছে সেটা পাপ না, তবে তারপরে যা যা করেছে সবই পাপ। সেই রাতটুকু দিয়ে পরের পাপটুকু আপনি মুছে ফেলতে পারবেন না। তখন করেছেন সেগুলোও পাপ, এখন যা করেছেন এগুলোও পাপ। তাই এই পাপের খেলা বন্ধ করুন। আর কত? করলে আপনি আমার হবেন? পিথিলা উত্তর দিল না। জুই এক জোনাকি পোকা ধরেছে। খুশিতে এক চিৎকার দিয়ে পিথিলার কাছে দৌড়ে এলো। পিথিলাও হাসলো, হেসে হাতে নিল, নিয়ে আবার ছেড়ে দিল। দিতে দিতে বলল। আমাদের দেখাটা বড় ভুল সময়ে হয়েছে। ধরুন আপনার দাদি পাপটা করলো না, আপনার ছোট চাচা বড় হলো, মায়ের আপন কোলো, তার মা তার ভালোবাসা মেনে নিল। আমি বড় হতাম এই মিঠা পুকুরের বুকে, তারপর হয়তো অন্য একটা গল্প হতো। সেই গল্প পাপ থাকতো না, ভয়ঙ্কর এরশাদ থাকতো না, থাকতো। পিথিলা থেমে এরশাদের দিকে তাকালো। সব সময়ের মতো চোখে আধো আলো আধো অন্ধকারে চোখটা জলজল করছে, তবে আজকের জলজল ভিন্ন। এই ভিন্নতে কোনো মুখোশ নেই, নাটক নেই, আছে বেঁধে রাখা শক্ত পুরুষের অবদ্ধ অশ্রু। পিথিলা সেই অশ্রুর দিকে তাকিয়ে বলল। আপনি মানেন আর না মানেন, আপনার দাদি শুধু আপনার ছোট চাচির সাথে অন্যায় করেনি, করেছে সারেংবাড়ির প্রতিটা মানুষের সাথে। সেই মানুষের মধ্যে যেমন বাইরের আজিজ আছে, তেমনি ভেতরের আপনিও আছেন। আর অনেক অনেক দূরের পৃথিলা নামক মেয়েটা আছে। এসে চোখ ফিরিয়ে নিল। পিথিলা মৃদু হাসল। আইনেই মুখ দেখা খুবই সহজ,
তবে কর্মে এত সহজ না। তখনই এক লোক দৌড়ে এলো, এসে বলল, পুলিশ, আয়না ভাবি কি ধরতে বাড়ির দিকে যাচ্ছে। এরশাদ ভুরু কুচকে তাকালো। আয়নাকে আজকে ধরতে যাবে কেন? আয়নাকে ধরতে গেলে শাহবাজ গন্ডগোল করবে। গন্ডগোল লাগলেই সব কথা ছোট চাচা কান পর্যন্ত যাবে। আয়না আছে হাতের কাছেই, তাই আজিজের ব্যবস্থা করে পরে ওই দিকে যেতে বলেছিল। তো সে ভুরু কুচকে বলল। অফিসারের মাথা ঠিক আছে? লোকটা একবার পিথিলার দিকে তাকালো, তাকিয়ে আবার এরশাদের দিকে তাকালো। এরশাদ বুঝলো, বুঝে উঠে দাঁড়িয়ে বলল। জুইকে নিয়ে ভেতরে যান। পিথিলা উঠে দাঁড়াতে গেল। এসে নিচু হয়ে আস্তে করে কাটা পায়ে জুতাটা পরিয়ে দিল, দিতে দিতে বলল। সময় ভুল হোক আর যাই হোক, আমার কাছে এখন তুমিই সব। তাই যা বলার বলুন। আমার কাছে এখন শুধু তুমি আমি এবং তোমাতেই আমি। পিথিলা উঠল না, এরশাদও আর কিছু বলল না। পাড়ার দুটো লোককে ইশারা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। বেরিয়ে রাস্তায় উঠতে লোকটা বলল। ঢাকা থেকে পুলিশ আইছে একদল, তাদের মধ্যে একজন নাকি বড় ভাবির আব্বা। এরশাদ রাগে রাস্তার পাশে পড়ে থাকা গাছের গুঁড়িতে এক লাথি দিল। লাথিতে যেমন গাছের গুঁড়ি ভাগলো, তেমনি তার পা কাটলো। সাফেদ যখন মিঠাপুকুর থানায় পা রেখেছে তখন সন্ধ্যা হবে হবে করছে। আজিজকে থানায় আনতেই থানা গরম। আজিজের লোক, চেয়ারম্যানের লোক, সব মিলিয়ে হুলুস্থুলুস। সেই হুলুস্থুলুসকে সামলাতে গিয়ে অফিসারের যাই অবস্থা। সে যাওয়ার মাঝেই এক কনস্টেবল এসে তাকে জানালো মুক্তা থানার অফিসার এসেছে, সাথে পুরো এক টিম নিয়ে। শুনেই তার শরীর দিয়ে চিকন ঘাম দিল। আর কেউ না জানুক, সে তো জানে সাবেদকে, তাই ঘাম সামলানোর সুযোগও হলো না। তড়িঘড়ি করে এগিয়ে গেল, সবার সাথে সম্মানের সাথে হাত মিলালো, মিলিয়ে বসিয়ে চা পানির ব্যবস্থা করলো। করে না জানার ভান করে বলল, কেন এসেছে? সাবেদ শান্তভাবে নড়ে চড়ে আরাম করে বসল। তাদের থানার ল্যান্ডলাইনে ফোন এসেছে দুপুরে পরে। ফোন করেছিল পিথিলার শাশুড়ি। কখনো পরিচয় ছিল না। তারেকের কেস ঘাটাঘাটি করতে করতে যেটুকু জেনেছে, তবে সে সুন্দর মতো সব ফোনে বলল। তবে সমস্যা হলো চিঠিটা নাকি নাম ঠিকানা ভিন্ন। নাম ঠিকানা নিয়ে সমস্যা নেই, পিথিলা বুদ্ধিমতী মেয়ে, বিপদে অনেক কিছুই করতে পারে, তাই ঝড়ের গতিতে সব করেছে। যত ক্ষমতাই থাক, অচেনা জায়গায় প্রস্তুতি ছাড়া যাওয়া বোকামি ছাড়া কিছুই না। তাছাড়া চিঠিটা সপ্তাহখানেক আগের, কি অবস্থায় তার মেয়েটা আছে জানেও না। তাই নড়ে চড়ে বসে শান্তভাবে পিথিলার ব্যাপারে সব বলল। চিঠিটা এখনো আমার হাতে পৌঁছায়নি। চিঠিটা লিখেছে সে তার প্রাক্তন শাশুড়ির কাছে। আজকে দুপুরেই তারা হাতে পেয়েছে। পেয়ে ল্যান্ডলাইন ফোন করে ব্যাপারটা আমাকে জানিয়েছে। আমি তো চিঠির জন্য বসে থাকতে পারি না। মেয়ে আমার, চিন্তাও আমার। তাই সেখানে লোক পাঠানো হয়েছে, চিঠি আসছে। আপাতত আপনি বলুন, কিছু শুনি। অফিসার ঢোক গেল। কোন অফিসার কেমন কণ্ঠ শুনেই ধারণা করা যায়। আর এই মেয়েও ভাই, চোরের উপরে শামশের। এরশাদের মতো চতুর লোকের চোখে কি সুন্দর ধুলো ছিটিয়েছে। এরশাদ ধরতেই পারেনি। সে ঢোক গিলে একটু হেসে বলল, আপনার মেয়ের কেসে আমরাও কাজ করছি, এমনকি আজকে আসামিকেও ধরেছি। তবে সমস্যা, সে গ্রামের গণ্যমান্য একজন। এই যে থানা ভর্তি লোক, সব তার, আর সে মুখ খুলছে না। সাবেদ আগের মতোই শান্ত চোখে অফিসারের কথা শুনল। বয়স অল্প, নতুন অফিসার, তাই শান্তভাবে শুনে বলল, এই কেসের ফাইলটা আমাকে দিন। জি। সাবেদ শান্তভাবেই আরেকটা কাগজ এগিয়ে দিল, দিতে দিতে বলল, মানুষের মাংস মানুষ খায় না। হাজার তেল ঝোল দিয়ে রান্না করে দিলেও খাবে না। তবে কুকুরের এই সমস্যা নেই। তার চোখের সামনে একটা কুকুর মারবেন, মেরে তেল ঝোল দিয়ে রান্না করে দিলেই টুপ করে খেয়ে ফেলবে। পুলিশের কুকুরের মাঝে খুব একটা তফাৎ নেই, সেটা আমি যেমন জানি আপনিও জানেন। তবে জানার অভিজ্ঞতা আপনার চেয়ে আমার একটু বেশি। কোন উদ্দেশ্যে কি বলল অফিসারের বুঝতে অসুবিধা হলো না, তাই থমথমে মুখে কাগজটা টেনে নিল। নিয়ে দেখলো উপর মহল থেকে সব অর্ডার আছে। সে মনে মনে একটা গালি দিল, দিয়ে এক লোকের দিকে তাকালো। এত ভিড়ে এখানে এরশাদের লোককেও দুনিয়ার সে তাকাতে আস্তে করে লোকটা বেরিয়ে গেল। যেতে সে ডর থেকে ফাইল এগিয়ে দিল। সাবেদ ফাইলের সব দেখলো, দেখতে দেখতে বলল, কেস হয়েছে দুজনের নামে, অথচ ধরেছেন একজনকে। ব্যাপার কি? বললামই তো, গুণমান্য লোক। ধরতেই দুনিয়ার ঝামেলা হয়েছে, তাই ওদিকে আর আজকে এগোনো যায়নি। তবে কাল ব্যবস্থা করতাম। চলুন যাওয়া যাক। কোথায়? আসামি ধরতে। আসল আসামি তো ধরেইছি।
চিঠিতে আমার মেয়ে স্পষ্টভাবে বলেছে এরশাদ নামক এক লোক তাকে আটকে রেখেছে। আর আপনি ধরেছেন মহাজনকে। এই চিঠির সত্যতা আমি জানি না, তবে আপনার মেয়েকে মহাজন সরিয়েছে। প্রমাণ সাক্ষী ফাইলের তো দেখার কথা। জি দেখেছি। এবার আসুন, আর একটা কথা জানার ছিল। আসলে এটা তো ফাইলে নেই, তাই জি, বলুন। দ্বিতীয় আসামি মানে আয়নামতি এরশাদ নামের লোকেরা পরিচিত? অফিসার মনে মনে আরেকটা গালি দিল, দিয়ে বলল। তার ছোট ভাইয়ের বউ। সাবেত শীতল চোখে অফিসারের দিকে তাকালো, তাকিয়ে বের হতে হতে বলল। সারেংবাড়ি, রাইট? জি স্যার। চলুন যাওয়া যাক। এই সারেংবাড়ি আমার এমনিতেও দেখার খুব শখ। এশার আজানটা পড়তে না পড়তেই কারেন্ট টুপ করে চলে গেল। যেতেই নিস্তব্ধ শারেকবাড়ি পুরো অন্ধকারে ডুবে গেল। এই আর কি, নিত্যদিনের ঘটনা। তবু আয়না চমকে উঠল। সে রুম থেকে আর বের হয়নি। এরশাদ ভাই বাড়িতে আর আছে কিনা জানে না। শাহবাজও আর এদিকে আসেনি, তাই ভয়ে আর বেরই হয়নি। হারিকেন রাখা দরজার সাইডে আয়না অন্ধকারে হাঁটতে হারিকেনের সামনে গেল। হারিকেন জ্বালিয়ে ছোট ছোট কদমে সিঁড়ির কাছে গেল। আম্বিয়াবু নিচে হারিকেনে তেল দিচ্ছে, তাকে দেখে বলল। আজকে ছাদের কাপড় তুলছিলেন আয়না? আয়না তো তোলেনি, এত ঝামেলায় মাথায় ছিল না। সে তড়িঘড়ি করে রুমে গেল। হারিকেনটা নিয়ে ছাদের দিকে এগিয়ে গেল, কি থমকালো। অন্ধকারে হাত পা ছড়িয়ে শাহবাজ শুয়ে আছে, চোখ বন্ধ। দেখো তো কাণ্ড, এই লোকের আজীব এক অভ্যাস। এখানে ওখানে যেখানে ভালো লাগে সেখানেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। আয়না ধীরে ধীরে এগিয়ে গেল, হারিকেনটা এক সাইডে রেখে আস্তে করে বলল। জেগে আছেন না ঘুমিয়ে? কোন অবস্থায় থাকলে তোমার উপকার হয়? কোনোটাই না, ঘরে গিয়ে ঘুমন। কেন? এখানে শুই কে? আমি শুই। আয়না বড় একটা শ্বাস ফেল। তার কেন জানি মনে হচ্ছে কোনো কারণে শাহবাজের মন খারাপ। বিনারও একই অবস্থা। ফরাদ ভাই যার পর থেকেই থপ মেরে আছে, সে সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছিল, মাঝে এরশাদ ভাই পড়ে গেছে। সে শ্বাস ফেলেই বলল। আপনার কি মন খারাপ? যদি বলি হ্যাঁ, কি করবে? শাহবাজ সবসময় সোজা কথাই বলে, তবু আয়না সবসময় থমকে যায়। এই যে এখনো গেল, সে ভেবেছিল সবার মতো মন খারাপ থাকলেও শাহবাজ বলবে না। তবে এই বান্দা বলেনি, আবার বলবে কি করবে? সে করবেটা কি? সে কাপড় তুলতে তুলতে বলল। আমি কি করব? শাহবাজ চোখ খুলল, ঘাড় কাত করে তাকালো। পেঁয়াজ রঙের কাপড়ে হারিকেনের মৃদু আলোয় তার বধূকে দেখল। দেখতে বুকটা টিপ টিপ করতে লাগলো। উঠে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো। টিপ টিপ, সে জানে না ভালোবাসা আবার কি। তবে সে জানে এই বোকা সোজা মেয়েটা তার বউ। গায়ে আগুন দিয়ে তাকে কবুল বলিয়ে বিয়ে করেছে। সাথে ঘৃণা করে, আবার মায়াও করে। সে নিজেও ঘৃণা করে চোখের বিষ। আর এই ঘৃণা, বিষ, মায়া সব কিছু মিলিয়ে কিছু একটা হয়ে গেছে। এই হওয়া শাহবাজের ভালো লাগে, তাই তাকিয়ে তার মতোই বলল। এসে তো একটু চুমু খেতে পারো। খেলে তো আর ঠোঁট এতটুকু কমে যাবে না। জায়গার জিনিস জায়গায় থাকবে। আয়না থমকে দাঁড়ালো, দাঁড়িয়ে মুখ গোজ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। শাহবাজ তার মতোই বলল। গোস্ট টোস্ট করে লাভ নেই, না পারলে আসো, আমি নিজেই দেই। আয়নার রাগ হলো। মারি ভরা দুনিয়ার ঝামেলা, এত ঢং আসে কোথা থেকে? সে হাতে কাপড় নিয়ে হনহন করে চলে গেল। শাহবাজ হাসলো, হেসে উঠে দাঁড়ালো। দাঁড়াতেই দেখলো আয়না আবার দৌড়ে আসছে। হাতে এইমাত্র তোলা কোনো কাপড়ই নেই, চোখে মুখে ভয় স্পষ্ট। আর সেই ভয় নিয়েই তার বুকে ঝাঁপিয়ে পড়ল। শাহবাজ তাল সামলাতে পারল না, দু কদম পেছালো। পেছিয়ে কিছু বলবে তার আগে আয়না ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল। মান্না ভাই আইছে। পুলিশ নাকি আইছে, আমাকে ধরে নিব। শাহবাজের তেমন পরিবর্তন হলো না। থানা থেকে ফিরে ইমরান তাকে সব বলেছে জুই ভাইয়ের কাছে। ভাইয়ের কথা না শুনে জুইকে ভুলে যেতে বলেছে। তাই সে সারাদিন আর বাড়ি থেকে বেরই হয়নি। সে জানতো এমন কিছুই হবে। শাহবাজ আয়নার ছোট্ট শরীরটা দু হাতে আগলে জড়িয়ে শূন্যে তুলে ফেলল। প্রথমবার বউ নিজে থেকে বুকে এসেছে। সদ্ব্যবহার না করলে শাহবাজের বদনাম হয়ে যাবে। তাই আরো শক্ত করে জড়িয়ে নিতে নিতে বলল। এভাবে ঝড় তুফান তুলে বুকে আস্টে পাস্টে পড়বে, বাকি সব আমার। সারেকবাড়ির আকাশেও তখন চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা। ঝিঝি পোকা সমতলে গান গেয়ে যাচ্ছে।
মৃদু শীতল বাতাস দুজন মানবীকে যেন আলতো করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। শাহবাজ আয়নাকে বুকে জড়িয়ে সে ছুঁয়ে যাওয়া অনুভব করলো কিছুক্ষণ। তারপর সেভাবেই ধীরে ধীরে নিজেদের রুমে চলে এলো। আর আয়না ওই যে আকাশের খিলখিলানো চাঁদ, সেই চাঁদের মতোই শাহবাজের আকাশে লেপ্টে রইল। রুমে আসতে আসতে শাহবাজ বলল, এখন জোকের মতো লেপটে কোন লাভ? আকাম করার সময় মনে থাকে না? আয়না ঝরঝরিয়ে কেঁদে ফেল। গ্রামের সহজ সরল মানুষের কাছে পুলিশ জমের মতো, আয়নাও তার বাইরে না, তাই ঝরঝরিয়ে কেঁদে বলল, আমাকে নিয়ে কি করবে? ফাঁসি দেবে? দিতেও পারে। আকাম করার সময় এত ভয় থাকে কোথায়? আমি তো পৃথিলা আপাকে শুধু সাহায্য করলাম। করেছ, এখন জ্বালা সামলাও। আপনি না বললেন সব আপনার? ওটা তো এমনিই বললাম। তাছাড়া ঘৃণার মানুষকে সাহায্য কে করে? আয়না শাহবাজের বুক থেকে মাথা তুলল। শাহবাজের ঠোঁটের কোণে সবসময়ের মতো হাসি। তবে এই হাসি আয়নার কাছে সবসময়ের মতো মনে হলো না, মনে হলো জোর করে হাসি। তবুও আয়না মুখ ফোলালো। এক মুখে যে এরা কত কথা বলে তার আসলে কেউ নাই, তাই মুখ ফুলিয়ে নামার চেষ্টা করলো। শাহবাজ আরো শক্ত করে জড়িয়ে বলল, সেতে বুকে এসেছ, সেতে একটা চুমু খাও, তাহলে কিছু করতেও পারি। আয়না শাহবাজের কথা শুনল না, ভয়ে তার মাথা ভোঁ ভোঁ করছে। শাহবাজ সেই ভয়ের মুখটা দেখলো, দেখে রুমে এসে নিজেই নামিয়ে দিল, দিয়ে খাটে বসালো। বসাতেই আয়না বলল, সাবিয়া ভাবি আমার নামে কেস করতে পারলো, আর কেউ না জানুক। সে তো জানে আমি পৃথিলা আপার কখনো খারাপ চাইনি। জুই ভাইয়ের কাছে। আয়না অবাক হলো, অবাক হয়ে বলল। মানে? শাহবাজ উত্তর দিল না। এখন আর তার মুখে হাসিটুকু নেই, তবে দৃষ্টি আগের মতোই আয়নার মুখে। কত রং যে এই মুখটুকুর মধ্যে, সেই রঙে ভরা মুখের দিকে কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে বলল, সারিংবাড়ির অসংখ্য দোষ আছে। আমি ভাই দাদি কেউ দুধে ধোয়া না, তাই না? তবে সেই অসংখ্য দোষের মাঝে তোমার বাবা মায়ের রক্ত নেই, সত্যি নেই। তোমার বাবা আজই যে লোক ছিল, তার সাথে মিলে সারেংবাড়ির যে কাল রাত এসেছিল, সেই রাতে সঙ্গী হয়েছিল। আর শাহবাজ একটু থামলো। বাবা মা তো তার নিজেরও, তাই বুক ছিঁড়ে আসে। সেই ছেঁড়ার কষ্টটুকু গিলে আয়নার মুখের দিকে তাকালো। আয়নার সাদা মুখটা ফ্যাকাশে হচ্ছে, চোখে পানি নেই, থমকে তাকিয়ে আছে। থাক, তবে সত্য জানা দরকার। একদিন না একদিন তো জানবে, তাই যত তাড়াতাড়ি জানা যায় ততই ভালো। তাই শাহবাজ চোখ ফিরিয়ে দরজার দিকে তাকালো, তাকিয়ে বলল, তোমার বাবা মাকে আজিজ মেরেছে, এটাই সত্য। আর একটা সত্য কি না জানো? আমাদের কপালটাই জুড়েছে ঘৃণা দিয়ে। এই ঘৃণা দিয়ে আমাদের দেখা হয়েছে, বিয়ে হয়েছে, এই যে সামনাসামনি দাঁড়িয়ে আছি, সেই ঘৃণায় নিয়েই। আর এই ঘৃণা নিয়ে আজীবন আমাদের দুজনকে বাঁচতে হবে। আমি বিশ্বাস করি না। না করলে নেই, তবে এটাই সত্য। যেই মহাজনকে তুমি বাবার মতো সম্মান করেছ, চোখ বন্ধ করে বিশ্বাস করেছ, সে তোমার বাবা মাকে খুন করেছে, তোমাকে গুটি চাল হিসেবে ব্যবহার করেছে। আমাকে সব বলেছে তোমার খালা। আমি ঢাকায় সত্য জানতেই তার কাছে গিয়েছিলাম। আয়না হাত পা গুটিয়ে নিচে বসে পড়ল। কত বোকা সে! বসে ফুপিয়ে উঠল, উঠেই বলল, এই জন্যই এরশাদ ভাই আমাকে মারতে চাইছে, তাই না? আমি বেঁচে থাকতে তোমার গায়ে ফুলের টোকাও আসবে না। কেন আসবে না? এটাই তো ঠিক, আমিও তো তাই করেছি। তুমি সত্য না জেনে করেছ। তবুও সত্য তো সত্যই, আমি আপনার বাবা মায়ের খুনির মেয়ে। তুমি শাহবাজের বউ, এটাই তোমার বর্তমান পরিচয়। আর কিছু মনে রাখার দরকার নেই। আপনি ভুলতে পারবেন? আমার মুখের দিকে তাকালে মনে হবে না আমি খুনির মেয়ে? ভুলতে পারবো কিনা তা তো জানি না, তবে তোমার মুখের দিকে তাকালে আমি দুনিয়া ভুলে যাই। আমি মরে যাব, সত্যিই মরে যাব। এই পাপের বোঝা নিয়ে আমি আর বাঁচতে পারবো না। তুমি কোনো পাপ করোনি, আয়না। আমার রক্ত তো করেছে। করুক, আমরা কেউ শুদ্ধ না। তাই হাবিজাবি কিছু করার আগে একটা কথা মাথায় রেখো, একটা একরোখা ঘাড় তারা শয়তান লোকের তোমাকে ছাড়া চলবে না। কেন? এক কাল নাগিনী বিষের ঝোল মেরেছে, এই বিষ আর এই জীবনে নামবে না। বলে শাহবাজ উঠল, উঠে দরজার কাছে এগিয়ে গেল। আয়না ভেজা চোখে চোখ তুলে তাকালো। শাহবাজ সে ভেজা চোখের দিকে তাকিয়ে দরজার বাইরে থেকে খিল দিল, দিয়ে তালা ঝুলালো। ঝুলিয়ে চাবি পকেটে রাখতে রাখতে জাফরের রুমের দিকে একবার তাকালো, তাকিয়ে তার মতোই নিচে নামলো।
নিচে নেমে অন্য একটা রুমে ঢুকলো, যে রুমে বাড়ির কাজ করার জন্য দা কোদাল থেকে শুরু করে যাবতীয় সব কিছুই আছে। সেখান থেকে কোদাল হাতে তুলে নিল, নিয়ে বের হতেই আব্বিয়া দেখে আতকে বলল, কি করছে সে? শাহবাজ হাসলো, তবে উত্তর দিল না। বেরিয়েতেই দেখলো এরশাদ উঠানে দাঁড়িয়ে আছে। শাহবাজ অবাক হলো না, জানতো আসবে, তাই তার মতো করে এরশাদের বরাবর সারেকবাড়ি লম্বা টানা সিঁড়িতে বসলো। বসে বলল, দুনিয়া না জানুক, তবে আমরা তো জানি ভাই, এশিয়া শুধু তার শত্রুদের জন্য ভয়ঙ্কর, কিন্তু তার প্রিয় মানুষদের সে যত্নে আগলে ভালোবাসে। সেটা জয়তুন হোক, ছোট চাচা হোক, ভাই বোন হোক, আর হোক পৃথিলা। এর জন্যই ভাই, পুরো দুনিয়ার সাথে তুমি সহজে জিতলেও আমার সাথে হেরে যাবে।